গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল, যে মবের সৃষ্টি হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা হচ্ছে। আগুন তার নিজের ঘরেই লেগেছে। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আবুল কাসেম 20 বছর বয়সের ছাত্র সে আজকে মারা গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাসেমের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। শেখ হাসিনা জিতেছেন, তোমরা হেরেছ, এই কথাটা বলছে গণ অধিকার পরিষদের সভাপতি। হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি, যিনি প্রো বিএনপি, বিএনপি যেরকম আওয়ামী লীগকে চায়, ঠিক তদ্রুপ এই বিএনপির সিইসি তিনিও আওয়ামী লীগকে চান। 1 জুলাই থেকে 15 আগস্ট সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছে জাতিসংঘ, এবং বিপত্তি হচ্ছে এখানে। কারণ 5 আগস্টের পর যে সব পুলিশকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, তাদেরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, জাতিসংঘ তার তথ্য প্রমাণ চায় এবং এই সরকারকে সেটা দিতে হবে। এখন এটা করতে গেলে সরকার অনেকটা বিপাকে পড়ে যেতে পারে। তখন সরকার ফেসে যায় কিনা এই ভয়ে এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘকে অনেকটা অ্যাভয়েড করছে গভর্নমেন্ট। আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে আরো একটা বুলডোজার ঝড় আমরা কি দেখতে পাচ্ছি? যেহেতু আসিফ নজরুল ইসলাম তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, তো তার বাড়িতে বুলডোজার ঝড়। এবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর খেপলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির বিচারক। একদিন আগে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছিলেন, জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের রায় আগামী অক্টোবরে হতে পারে। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আদালত কড়া আপত্তি জানিয়ে আইন উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে বলেছেন, আয়নাঘর পরিদর্শনের পর ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক গুরুত্বপূর্ণ, যেহেতু ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ বিষয়ে খুবই নেতিবাচক তথ্য তুলে ধরে এক ধরনের সংঘবদ্ধ প্রচারণা। তার বিপরীতে তিনি একটি বক্তব্য দিয়েছেন। দীর্ঘ 6 মাসের অপেক্ষা শেষে অবশেষে আয়নাঘরের দেখা মিলল। আর ডক্টর ইউনূস সরকার দেখালেন, তিনি আয়নাঘর সফর করলেন, সাথে 6 জন উপদেষ্টা ছিলেন। আয়নাঘর তিনি যখন সফর করলেন তখন তার সফর সঙ্গী এক উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ, তার বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনার আহ্বানে ফেব্রুয়ারি মাসেই সারা দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ। অবশেষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 ভাঙার প্রতিবাদে গাজীপুরে আওয়ামী লীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। শেখ হাসিনা জিতেছেন, তোমরা হেরেছ, এই কথাটা বলছে গণ অধিকার পরিষদের সভাপতি। 5 ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো, তারপর এই কথাটা তিনি বলছে। এই ভিডিওতে আলোচনা করব তার এই কথাটা কতটুকু যৌক্তিকতা আছে, যে শেখ হাসিনা জিতেছে, তোমরা হেরেছ। তিনি কাদের উদ্দেশ্যে বলছে সেটা তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এই কথাটা কিন্তু স্পষ্ট। দেখেন 5 আগস্টে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তার আগে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই কথা বলছে, এবং আওয়ামী লীগের সভানেত্রী এই কথা বলছে যে এটা একটা চক্রান্ত। তারপরে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হলো, 5 আগস্টের পরে যতদিন যেতেছে এখন পর্যন্ত আওয়ামী লীগের যত নেতাকর্মীগুলা মিডিয়াতে এসে কথা বলছে, এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে মিডিয়ায় কথা বলছে, তার কথার মধ্যে কিন্তু এটা স্পষ্ট এবং স্পষ্টভাবে বলছে যে এটা একটা চক্রান্ত, মেটিকুলাসলি ডিজাইন করে আমাদের ক্ষমতাচ্যুত করছে, সাধারণ শিক্ষার্থী জনগণদের ভুল বুঝেছে। এটা কিন্তু আওয়ামী লীগের ভাষ্য। দেখেন তারা কিন্তু এটাও বলার চেষ্টা করে যে দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীর উত্থান হইতেছে, এবং তার পাশাপাশি ভারতের যে মিডিয়াগুলো তারাও কিন্তু এটাই প্রচার করতেছে এবং করে এখন পর্যন্ত, এখন আরো বেশি হয়েছে। দেখেন 5 ফেব্রুয়ারি এই ঘটনার পরিপ্রেক্ষিতে 5, 6, 7 এই 3-4 দিন যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শুরু, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, হামলা, অগ্নিসংযোগ হলো। তারপরে কিন্তু ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু এই বিষয়গুলো হাইলাইট হয়েছে। দেখেন আপনার বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বর বাড়ি যখন ভাঙা হলো, আমরা একটা ভিডিওতে দেখলাম সেখানে আইএসএস এর পতাকা, যে সংগঠনটা হচ্ছে সারা বিশ্বে নিষিদ্ধ, সেই সংগঠনের পতাকা উড়েছে, এবং বিভিন্ন ধরনের মৌলবাদী বা জঙ্গিবাদ যে আপনার স্লোগান আছে, সেই স্লোগান গুলা কিন্তু ওইখান থেকে আমরা শুনতে পাচ্ছি ভিডিও ক্লিপ এটা। তারপরে দেখেন সর্বশেষ পেরে একটা যে জায়গায় মারা হয়েছে, যে ঘটনাটা ঘটছে সেটা হলো এই অমর 21 বইমেলা। অমর 21 বইমেলা তসলিমা নাসরিনের একটা বই
একটা স্টলে রাখছে, সেটা সদ্য মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ নতুন একটা বই, নতুনভাবে লিখছে। তসলিমা নাসরিনের বই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও নিষিদ্ধ ছিল কিছু বই, নাম দাগি যে এই বইগুলো বিক্রিযোগ্য নহে, কিন্তু নতুন যে বইটা বাড়িছে সেটা এখন পর্যন্ত নিষিদ্ধ না। এই কথাটা আমি শুনতেছি মিডিয়াতে। সেই বই ওই পাবলিশার বা ওই স্টলে আছে কেন? তার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ আক্রমণ করছে এবং পুলিশ গিয়ে ওই স্টলের মালিককে আপাতত সাময়িকভাবে ওই স্টলটা বন্ধ রাখছে এবং ওই স্টলের মালিককে গ্রেপ্তার করছে। কিন্তু দেখেন ঘটনা কোন জায়গায় ঘটছে, যারা আক্রমণ করছে, এই ঘটনা যে ঘটছে আমার 21শে বই মেলায়, তাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু লেবাসদারি ছিল। এমনকি আমি ভিডিওতে দেখলাম যে ওই স্টলের মালিককে যখন হেলমেট পরায় পুলিশ নিয়ে যেতেছে, পুলিশের হেফাজত, ওই পুলিশকে ওভারটেক করে যারা আক্রমণ করলো তারা কিন্তু সবাই লেবাসদারি, টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পায়জামা। এখন ভালো মন্দ বিবেচনা সেটা পরের বিষয়, কিন্তু এই যে মৌলবাদী কথাটা আছে, দেশের মধ্যে মৌলবাদীর উত্থান হইতেছে, দেশের মধ্যে জঙ্গিবাদীর উত্থান হইতেছে, অরাজকতা, এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু ওই গণ অধিকার পরিষদের সভাপতি যে বলছে শেখ হাসিনা জিতেছেন, তোমরা হেরেছ, এই কথাটা কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। আপনার মতে না? তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল, যে মবের সৃষ্টি হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে তো প্রতিবাদের একটা ঝড় উঠেছে এবং দেশে বিদেশে নানান ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, যা সরকারের জন্য খুবই বিব্রতকর। সেই জায়গা থেকে ওই মবের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী, যিনি মাস্টার মাইন্ড উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা হচ্ছে। আগুন তার নিজের ঘরেই লেগেছে। চারিদিকে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে যে একটা চক্রান্ত চলছে, যে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে, সেই জায়গা থেকে তো মানুষের নানান ধরনের সংশয় তৈরি হয়েছে অনেককে নিয়ে। যাও, এখন মাহফুজ আলমের ঘরে আগুন লেগেছে, তার পদত্যাগের দাবি উঠেছে, তাকে ক্ষমা চাইতে হবে। কেন? তিনি ওই ঘটনার পর, মতের আগে অনেকগুলো হয়েছে গত 6 মাসে, কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে, 21শে বইমেলার ঘটনাকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিলেন এরকমটা যে অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে। ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট চলছে, তাদেরকে ধরা হবে, এরকম একটি হুমকি মাহফুজ আলম দিয়েছেন তার বক্তব্যের মধ্যে বোঝা যায়। যাই হোক, তার এই বক্তব্যের প্রতিবাদ এখন জানানো হচ্ছে তৌহিদি জনতার পক্ষ থেকে। হেফাজতে ইসলাম সচেতন আলেম সমাজের মতন সংগঠনের ব্যানারে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। আর এই যে পদত্যাগের দাবি এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল মাহফুজ আলমের বিরুদ্ধে, সেটি থেকে মাহফুজ আলম নিজে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন। আর সে কারণেই এখন নিউ কণ্ঠে তিনি তার ওই বক্তব্যের আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। তিনি তার ফেসবুক পেজে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তার আগে সচেতন আলেম সমাজ কি বলছে সেটি আপনাদেরকে শুনিয়ে দিই। সচেতন আলেম সমাজের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 21শে বইমেলায় তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা মুক্তিপাক, মৌলবাদ বিপাক যাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরির পর যখন সচেতন নাগরিকরা এর প্রতিবাদ জানায়, তখন সব্যসাচীর লেখক শতাব্দী ভব পুলিশের সামনে প্রতিবাদকারীদের উপরে মারমুখী হয়। এই যে বর্ণনাটি আমাদের সঙ্গে দেওয়া হলো, এটি ঠিক? শতাব্দী ভব কখন পুলিশের উপর মারমুখী হয়েছে, মানে পুলিশের সামনে, বা তার আগে কতটা আক্রমণ করা হয়েছে, মবের সৃষ্টি করেছে কারা? যাও, এটা সচেতন আলেম সমাজ তাদের মতো করে বলছেন। এরপরে বলা হচ্ছে যে এই ঘটনার পর উপদেষ্টা মাহফুজ আলম ঘটনার কোন ধরনের নিরপেক্ষ তদন্তের চেষ্টা না করেই একতরফাভাবে প্রতিবাদকারীদের তৌহিদি জনতা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ হুমকি দেন। আচ্ছা, তৌহিদি জনতা বলেছে মাহফুজ আলম, তাহলে এটা ব্যঙ্গ করা কি আছে? তারা কি তৌহিদি জনতা নন যারা সেখানে আক্রমণ করছিলেন, বা তাদের বক্তব্য দিতে হয় যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন? আচ্ছা, এবং তাদের বিরুদ্ধে নাকি মাহফুজ আলম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। হেফাজত ইসলামও মাহফুজ আলমের বক্তব্যের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে। যাও, মাহফুজ আলম তার ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দীর্ঘ স্ট্যাটাস, আমি 2-3টি প্যারা পড়ছি। তিনি বলছেন যে তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। মানে কণ্ঠটা এখন নিউ হয়ে উঠেছে। ভয় পেয়ে গেছেন কিনা আমরা জানি না। এর আগে তার যেসব স্ট্যাটাস আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, কি অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস, কি উস্কানিমূলক স্ট্যাটাস এবং বুক টান করে শির দ্বারা সোজা করে তার যেসব বক্তব্য আমরা তো শুনেছি, তার স্ট্যাটাসগুলো দেখেছি, এবং কোনো উস্কানিমূলক স্ট্যাটাস আবার তুলেও নিয়েছেন। কিন্তু এই স্ট্যাটাসের ভাষাগুলো খেয়াল করুন। তিনি বলছেন যে আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন এবং মব সংস্কৃতির কারণে তা প্রলম্বিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলছেন যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখলে সেটা আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সকল নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করি। তিনি যে তৌহিদি জনতা হয়ে থাকেন, তৌহিদি জনতার উদ্দেশ্য কি এটি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আক্রমণাত্মক ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়া, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা? সেই চেষ্টাগুলো তো হয়ে আসছে এই 6 মাস। তার আগে কি করেছে সেই হিসাব অন্যরকম, কিন্তু গণঅভ্যুত্থানের স্পিড তো আর এটি ছিল না, এখন যা ঘটছে। তিনি বলছেন যে বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতার খণ্ড খণ্ড মব আলাদা জিনিস, লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। খুব স্বাভাবিক, উপকৃত হবেই। এটা তো আমি আরো 5-5.5 মাস আগে বলে দিয়েছি যে যা কিছু করছে ছাত্র সমন্বয়করা বা তাদের সঙ্গে যারা আছে, তা
শেখ হাসিনাকে ভালো করে দেশে ওয়েলকাম জানানোর একটা প্রশস্ত পথ তৈরি করে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে যে মাহফুজ আলমের যে বক্তব্য, তার যে উপলব্ধি, সত্যি সত্যি তার রিয়ালাইজেশন থেকে এই কথাগুলো বলছেন, নাকি এটিও এক ধরনের নাটক? তিনি যা বলেন আর যা শোনান তার মধ্যে তো অনেক ধরনের পার্থক্য থাকে, আমরা এর মধ্যে স্পষ্ট হয়েছি। নাকি তার পদ চলে যাওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, তাকে পদত্যাগ করার জন্য যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বা ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হচ্ছে, দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে, সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে নিজের পদ পদবি ঠিক রাখতে এখন নিউ কণ্ঠে কথা বলছেন। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাত 9:30টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত 16 জন আহত হন। পরে ওই দিন দিবাগত রাত 1:30টার দিকে আহতদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। এর মধ্যে একজন ছিলেন আবুল কাশেম। এবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর খেপলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির বিচারক। একদিন আগে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছিলেন, জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের রায় আগামী অক্টোবরে হতে পারে। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আদালত কড়া আপত্তি জানিয়ে আইন উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাইব্যুনাল স্বাধীন, এখানে কখন কার রায় হবে সে বিষয়ে কারো মন্তব্য করা সমীচীন নয়। আবার জামিন নিয়েও বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন ডক্টর আসিফ নজরুল। বিশেষজ্ঞদের প্রশ্ন, আইনের শিক্ষক হয়ে তিনি কি জানেন না বিচারকরা কি করবেন এবং কিভাবে কাজ করবেন সেটি আইন উপদেষ্টা বলতে পারেন না? তারা বলছেন, সংবাদ সম্মেলনে তার এ ধরনের বক্তব্য বিচার ব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। 11 ফেব্রুয়ারি সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বলেন, ট্রাইব্যুনালে 300টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে 16টি মামলা করেছে। এর মধ্যে 4টি মামলার তদন্ত কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে দেওয়া যাবে। এই হিসেবে অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় পেতে যাচ্ছেন বলে আশার কথা শোনান তিনি। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র অসন্তোষ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউটর বলেন, তদন্ত এখনো শেষ হয়নি, প্রতিবেদন তৈরি হয়নি। 2 মাস সময়ের আর্জি জানান প্রসিকিউটর। ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটর উদ্দেশ্যে বলেন, তদন্ত শেষ হয়নি, প্রতিবেদন আসেনি, অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে। এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে মন্তব্য করা সমীচীন হবে না। এরপর ট্রাইব্যুনাল শোনালেন এক ধরনের সাবধান বাণী। বললেন, ট্রাইব্যুনাল স্বাধীন, রায়ের সময় নিয়ে কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। এ ধরনের বক্তব্য আমরা অ্যালাউ করব না, আমরা কারো কথাও শুনবো না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আদালত প্রসিকিউটরকে নির্দেশও দিয়েছেন যেন তাদের এই অসন্তোষ আইন উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয়। বিচারপতি বলেন, কনসার্ন অথরিটিকে বলবেন রায় নিয়ে এ ধরনের বক্তব্য আমরা ভালোভাবে নিচ্ছি না। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আরো একটি বেফাঁস মন্তব্য নিয়ে বিচারপাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে। 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় তিনি জামিন দেয়া নিয়ে মন্তব্যটি করেছিলেন। সেখানে তিনি বলেছেন, অতীত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন দেওয়া যাবে না, আবার যিনি জামিনের যোগ্য তাকে জামিন থেকে বঞ্চিত করা যাবে না। জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেউ যেন জামিন নিয়ে বের হয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তার এই দুটি বক্তব্য ছিল 12 ফেব্রুয়ারি আদালত পাড়ার ইস্যু অব দ্য ডে। আইনজীবী বলেছেন, তিনি পুলিশের কর্মশালায় গিয়েছেন। পুলিশ কি আসামিদের জামিন দেয়? জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সেটি তিনি জানেন। তার অর্থ হলো আদালত এবং বিচারকদের উদ্দেশ্যে তিনি এমন কথা বলেছেন। তিনি জানেন মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য প্রচার হলে আদালত পাড়ায় পৌঁছে যাবে, কিন্তু বিষয়টি বিচার কাজের সাথে সংশ্লিষ্টরা ভালোভাবে নেয়নি। বিশেষ করে তিনি অতীতে বিচার বিভাগের উপর হস্তক্ষেপের জন্য সরকারের কড়া সমালোচনা করতেন। তার উপর তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের সিনিয়র অধ্যাপক। তিনি সাংবিধানিক কোনো পদে বসে সাবজুডিস কোনো বিষয়ে মন্তব্য বা সিদ্ধান্ত নিতে পারেন না। উচ্চ আদালতের একজন সিনিয়র আইনজীবী জানান, সাবজুডিস বিষয়ে মন্তব্য করায় 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছিল।
ট্রাইব্যুনালের বিচার কাজ, জামিন দেয়া, রায় কবে হবে এসব নিয়ে কোনোভাবেই একজন আইন উপদেষ্টা মন্তব্য করতে পারেন না। করলে সরাসরি আদালত অবমাননার মতো গুরুতর অভিযোগ হয়ে যায়। আইনজীবীরা মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে খুবই স্পর্শকাতর কিছু মামলার বিচার কাজ চলছে। এই মুহূর্তে আইন উপদেষ্টার এমন নির্দেশনামূলক বক্তব্য এবং মন্তব্য পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একজন আইনজীবী বলছেন, এরই মধ্যে 1973 সালের আইসিটি অ্যাক্ট যথেষ্ট গুরুত্ব দিয়ে সংশোধন করা হয়নি। সেখানে সংবিধানের 35-এর এক অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক ধারা সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আসামি আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।